আজ অবশেষে রায়নের প্রজেক্টের সকল কাজ শেষ হয়েছে। বিদেশি প্রজেক্ট হওয়ায় সময় ও পরিশ্রম একটু বেশি লেগেছে। তাছাড়া অফিস জয়েনিংয়ের পর এটাই ছিল রায়ানের প্রথম গুরুত্বপূর্ণ প্রজেক্ট। অফিস থেকে ফিরে রায়ান ক্লান্ত শরীর নিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। গলার টাইটা হালকা ছাড়াতে ছাড়াতে হাতের ফোনটা পাশেই ছুঁড়ে মারল। কিছুক্ষণ এভাবেই শুয়ে থাকে সে। কানিজ বেগম রায়ানের খাবার রুমেই নিয়ে আসে। আব্বু উঠো, ফ্রেশ হয়ে এসো, খাবার এনেছি, খেয়ে নাও। না মা, একটু পর প্লিজ। এখন যাও তুমি, আমি পরে উঠে খেয়ে নেব। কিন্তু খাবার গরম করে এনেছি, পরে ঠান্ডা হয়ে যাবে, এখনই উঠো। রায়ান একরাশ বিরক্তি আর ক্লান্তি নিয়ে উঠে বসে। কানিজ বেগম এবার তাকে বকতে শুরু করে। নিজের কি হাল করে রেখেছিস তুই? চেহারার অবস্থা দেখ একবার, কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কেন এমন পাগলামোগুলো করছিস বলতো? রায়ান হতাশ দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। কানিজ বেগম রায়ানের এমন তাকিয়ে থাকা দেখে চুপ হয়ে যায়। তিনি রায়ানের চোখের দিকে তাকায়, যেন ছেলের ভিতর লুকিয়ে থাকা কষ্ট বুঝতে চেষ্টা করছেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, চুপচাপ কথা না বাড়িয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আগামীকাল আমরা ঢাকায় যাচ্ছি, সকাল সকাল বের হব। যদি যেতে চাস তো সকালে তাড়াতাড়ি উঠে পড়িস। রায়ান অবাক হয়ে বলে, কি, হঠাৎ ঢাকায় যাচ্ছ? আমাকে তো আগে কিছু বললে না। তুমি যখন গিয়েছিলে আমাকে জানানোর প্রয়োজন মনে করেছিলে? আমার ভাইয়ের বাড়িতে যখন ইচ্ছে যেতে পারি। এখানে এসেছি 3 মাস হতে চললো, এখনও একবারও যায়নি। ভাই সাহেব এমনিতেই আমার ওপর রেগে আছেন। ঈদের আগে থেকে বলছে যাওয়ার জন্য। তাছাড়া ইয়ানাকেও দেখতে যাওয়াটা তো জরুরি, তাই না? আমার মেয়েটা এখন কি অবস্থা কে জানে। রায়ান এবার নড়ে চড়ে বসে। কি বলছো আম্মা এসব? এনার কি হয়েছে? কেন তুই জানিস না? ইয়ানা তো প্রায় 15 থেকে 20 দিন হলো অনেক অসুস্থ। তার ওপর চলছে পরীক্ষা। মেয়েটার ওপর কি ধকলটাই না যাচ্ছে। অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। আমি এই কয়েকদিন আগে শুনলাম। রায়ান এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ায়। তার পুরো শরীরের পশম দাঁড়িয়ে গেছে। তার হৃদয়ের রানী এতদিন ধরে অসুস্থ আর সে কিছুই জানে না। এই জন্যই কি তবে ইনায়া এতদিন রায়ানের সাথে ঠিকভাবে কথা বলতে পারছিল না? আর রায়ান কিনা মনে মনে কত কী ভেবে নিল। রায়ান রেগে কানিজ বেগমকে বলতে লাগে, মা, এই কথাটা তুমি একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? মানলাম তুমি চাও না আমি ঢাকায় যাই, তাই বলি এমন একটা কথা তোমরা সবাই আমার থেকে লুকিয়ে গিয়েছ। পাগল নাকি তুই? আমি কেন তোর থেকে ইয়ানার অসুস্থতা লুকাবো? তোর মা এতটাও পাষাণ নয়। তুই কেন আমাকে নিজে শত্রু মনে করিস বলতো? যদি আমি নাই চাইতাম তুই ঢাকায় যা, তাহলে কি এখন তোকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলতাম বল? আমি আরও অপেক্ষায় ছিলাম তোর কাজ শেষ হওয়ার। তোর বাবাও ব্যস্ত, একা একা তো আর যেতে পারি না। তাহলে কেন বললে না আমায়? মামুনি আমায় কিচ্ছু জানায়নি। আমি তো ভেবেছিলাম তুই জানিস। আমি আরও ভাবছিলাম তুই আমাকে বলিসনি। তাছাড়া দুবাইয়ের নতুন প্রজেক্ট জয়েন করার পর থেকে তোকে বাসায় খুঁজে পাওয়া যায় নাকি? সারাক্ষণ তো কাজ নিয়ে ব্যস্ত থাকিস। রায়ান আর কিছু বলতে যাবে তখনই রায়ানের ফোন বেজে ওঠে। রায়ান সেদিকে তাকিয়ে রাগিনী নাম দেখে তার চোখ ঝলঝল করে ওঠে। রায়ান ফোন হাতে নিয়ে কানিজ বেগমের দিকে তাকিয়ে বলে, হয়েছে, যাও এখন। কানিজ বেগম দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে চলে যায়। তিনি জানেন এখন তার ছেলের মাথা ঠিক নেই। হয়তো কাজ শেষ হওয়ার অপেক্ষা ছিল না বলে কবেই উড়ে ইনায়ার কাছে চলে যেত। কি ব্যাপার, কেন কল করছেন? রায়ান কণ্ঠে রাগ স্পষ্ট, কিন্তু ইনায়ার যেন এতে কিছুই যায় আসে না। সে শান্ত স্বরে বলে, ঠিক আছে, আপনার ভালো না লাগলে রেখে দিচ্ছি। রায়ান এবার আরও রেগে যায়। সে চিকিৎসা করে উঠে বলে, কি সমস্যা তোর? আমাকে শান্তি দিবি না? কেন এমন করিস তুই? আমায় কষ্ট দিয়ে চিন্তায় রেখে কি মজা পাস তুই? ইনায়া গলার স্বর সামান্য কঠিন করে বলে, এই যে মিস্টার, আপনার গলাবাজি শোনার জন্য ফোন করিনি। আর ফোন করে করে যেন আমার মায়ের মাথা না খারাপ করেন, সেই জন্যেই কল করা। একটুও খারাপ লাগছে না, তাই না? আমার কথা একবারও ভাবলি না তুই? তুই জানিস আমি এতদিন কতটা চিন্তায় ছিলাম? কেন বললি না তোর অসুস্থতার কথা? আমাকে জানার অধিকার নেই? না নেই, এত কথা বলতে পারবো না। কালকে আমার পরীক্ষা আছে, পড়তে হবে। বাই। না, একদম না। এনু, শোন। এনু, হ্যালো।
রায়ানের কথা শেষ না হতেই ইনায়া কল কেটে দেয়। রায়ান রাগে ফুঁসতে থাকে। সে ইনায়াকে একটা মেসেজ পাঠায়। একদম ঠিক করলি না, আমাকে ইগনোর করার শাস্তি খুব তাড়াতাড়ি পাবি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপর সে ফোন রেখে ফ্রেশ হতে চলে যায়। কালকেই তো সবে পরীক্ষা শেষ হলো, আর তুই আজকে ব্যাগ গুছানো শুরু করেছিস? তা কোথায় যাচ্ছিস শুনি? কেন? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জেনে তোর কি কাজ? সোজা একটা প্রশ্ন করেছি, তার জবাব না দিয়ে এত পেঁচাচ্ছিস কেন? কি সমস্যা তোর? কখনো কি মুখ দিয়ে সোজা কথা বের হয় না? না, আমি মানুষটাই তেরা। যখন জানিস সোজা উত্তর দিব না, জিজ্ঞেস করতে আসিস কেন? হ্যাঁ ঠিক আছে, না বল। তুই না বললে কি আমি জানতে পারবো না ভেবেছিস? যাওয়ার সময় তো ঠিকই দেখব। হ্যাঁ, আর তখন ছ্যাঁচাটার মতো না নিতে চাইলেও আমাদের সাথে যেতে চাইবি কি, তাই তো? আমি মোটেই এমন না। আর আমাদের মানে? কে কে যাচ্ছে আর কোথায় যাচ্ছিস? নানু বাড়ি তো এত কথা ঘুরানোর কি আছে? কেন, আর কোথাও নিয়ে বেড়াতে যাওয়া যায় না নাকি? আমি বড় মার সাথে ঢাকায় যাচ্ছি, কিছুদিন থাকবো, ঘুরবো, তারপর কি? তারপর তারপর আর কি, বাড়িতে চলে আসবো। কেন আবার? আমার পরীক্ষা শেষ, ফ্রি আছি। তাছাড়া উনিও ঢাকায় যাচ্ছে, তাই আমাকে সাথে করে নিচ্ছে। আর কে যাবে না যাবে সেটা আমি জানি না। আমাকে জ্বালাবি না, হেল্প তো করবিই না, সর এখান থেকে। তোকে হেল্প করতে আমার বয়ে গেছে। এই বলে মুখ বাঁকা করে নেহা নিজের বালিশ ঠিক করে শুয়ে পড়ে। তবে তার মাথায় এখন একটাই চিন্তা, সেটা হলো রায়ান ঢাকায় যাচ্ছে কিনা। সকাল হলেই তাকে এই ব্যাপারে খোঁজ নিতে হবে। এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। আজ ইনায়ের শরীর অনেকটাই সুস্থ, তাও মনে এসেছে ইনায়াকে নিতে। প্রায় 15 থেকে 20 দিন আগে হঠাৎ ইনায়া অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। জ্বর কাশির সাথে শরীরের দুর্বলতা আছেই। জ্বর যেন পিছুই ছাড়ছিল না। এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে যে পরীক্ষাগুলো দিয়েছে তা একমাত্র ইনায়াই জানে। মোনার সাহায্য না করলে হয়তো তা কখনোই সম্ভব হতো না। মেয়েটা অনেক খেয়াল রেখেছে ইনায়ার। যদিও ইনার বাবা অনেক করে বারণ করেছে এই অবস্থায় পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু কে শুনে কার কথা। ইনায়াও যেতে ধরে বসেছিল সে পরীক্ষা দিবেই দিবে। রায়ানের সাথেও এই জন্য কথা বলেনি। মাকেও বারণ করেছে রায়ানকে যেন কিছু না জানায়, কারণ রায়ান জানতে পারলে কিছুতেই অবস্থা তাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে দিবে না, আর ইনায়া তো কখনোই হতে দিবে না। ইনায়া তৈরি হয়ে নিচে আসে, তারপর নাস্তা করে মোনার সাথে বের হয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট পর ইনায়া আর মোনা ভার্সিটিতে পৌঁছায়। ইনায়া আর মোনাকে আসতে দেখে শান্ত দৌড়ে আসে। কিরে দোস্ত, কেমন আছিস? শান্তর কণ্ঠে চিন্তার ছাপ স্পষ্ট। ইনায়া তা বুঝতে পেরে স্মিত হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো। ইনায়া মোনা আর শান্তকে উদ্দেশ্য করে বলে, তোদের দুজনকে বন্ধু হিসেবে পেয়ে আমি সত্যিই লাকি। তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার অসুস্থতার এই দিনগুলোতে তোরা আমার খেয়াল রেখেছিস। মোনা আর শান্ত দুজনই ইনায়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে একসঙ্গে বলে ওঠে, ইনু কি বলছিস এসব? বন্ধুত্বের মধ্যে এসব ধন্যবাদ আবার কোথা থেকে আসলো? এটা আমাদের দায়িত্ব, আর আমাদের সাথে যদি এমন হতো তুই কি আমাদের পাশে থাকতি না তখন? বল। অবশ্যই থাকতাম, কেন থাকবো না? শান্ত, আজকে থেকে তুইও আমার সাথেই থাকবি। তোকে আমি আর বকাবকি করব না। না রে দোস্ত, তোর বোকা খেতেও আমার ভালো লাগে, শুধু মারিস না কেমন? তাহলেই হবে। হ্যাঁ। মোনা চোখ কষে ইনায়ার দিকে তাকিয়ে বলে, শান্ত, আমরা কি আসলেই ইনায়ার আজিজ চৌধুরীকে দেখেছি, নাকি এটা অন্য কেউ? আমারও তাই মনে হচ্ছে। ইনায়া বিরক্ত হয়ে আর কোনো কথা না বলে সোজা এক্সাম হলে ঢুকে পড়ে। মোনা আর শান্ত ইনায়ার পিছু পিছু ক্লাসে ঢুকে পড়ে। দুপুর 2টায় ইনায়ার পরীক্ষা শেষ হয়। ক্লাস থেকে বের হয়ে ইনায়া শান্ত আর মোনার সাথে কথা বলছিল। তখনই ইনায়ার চোখ পড়ে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে, যে গাড়ির সামনে একটা বড় সাদা গোলাপের তোড়া নিয়ে দাঁড়িয়ে। এগুলোতে ইনায়ার পছন্দের ফুল রায়ান সব সময় তার জন্য নিয়ে আসে। ইনা একটু সামনে যেতে রায়ানকে দেখে। ইনা আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে রায়ানের গলা জড়িয়ে ধরে। রায়ান থমকে গেল এক মুহূর্ত, তারপর যেন নিঃশ্বাস ফেলে নিজের পৃথিবীকে আবার জড়িয়ে ধরল। এক হাত দিয়ে ইনার কোমর আঁকড়ে ধরল, আর ভালোবাসার ঘূর্ণিতে ঘুরতে লাগলো ধীরে ধীরে। চারপাশ যেন কেবল হাওয়া, আলো আর দুটো হৃদয়ের স্পন্দন। ওদের মাঝে কথা ছিল না, কিন্তু একটা দৃঢ়তা ছিল।
মোনা, শান্ত আর নিমরা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে সামনের দৃশ্য দেখছে। শান্ত আর মোনা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এমন আকস্মিক ঘটনায় সবাই অবাক, কেউ কিছু বুঝতে পারছে না। শান্ত মোনাকে কনুই দিয়ে গুতা মেরে ফিসফিসিয়ে বলে, কিরে ইনু, আর রায়ান ভাই রিলেশনে কবে থেকে? তোরা তো আমাকে কিছু বললিও না। ইয়ানাকে দেখে মনে হচ্ছে বহু বছর পর জামাই বিদেশ থেকে ফিরেছে। তোকে কি বলবো ভাই, আমি নিজেই মাত্র জানতে পারলাম। নিমরা চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। রায়ান যে ইনিয়ার প্রতি কনসার্ন এটা সে একটু আন্দাজ করতে পারলেও এতটা বুঝতে পারেনি। সে মনে মনে বলে, ভাগ্যিস আপু আসেনি, না হলে নিশ্চিত অ্যাটাক ফ্যাটে পড়তো বেচারি। ইনিয়ার চোখ নিমরার উপর পড়তে তার হুঁশ ফিরে সাথে সাথে সে রায়ানের গলা ছেড়ে দেয়। আশেপাশে তাদের দিকে তাকিয়ে আছে দেখে ভীষণ লজ্জা পায়। সে এমন ঘটনার সম্মুখীন আগে কখনো হয়নি। সবাই কি ভাবছে কে জানে, অথচ রায়ানকে দেখে ছাড়ার নামগন্ধই নেই। ইনিয়া নিজেকে রায়ানের বাহুডোর থেকে ছাড়ানোর পুরো চেষ্টা করে যাচ্ছে, আর এদিকে রায়ান নির্লজ্জের মতো ইনার কোমর জড়িয়ে ধরে ইনার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে সে বোধহয় অন্য জগতে হারিয়ে গিয়েছে। আশেপাশে কি হচ্ছে তা দেখার সময় নেই। কি হচ্ছে কি? ছাড়, আমায় দেখছে সবাই। তো দেখুক, আমি তো কন্ট্রোল রেখেছিলাম, তুই আগে আমার উপর ঝাঁপিয়ে পড়েছিস, আমার দোষ নেই। অসভ্য, ভুল হয়েছে আমার, মাফ চাই, এবার ছাড় প্লিজ। রায়ান দুষ্ট হেসে আরো শক্ত করে ইনায়াকে জড়িয়ে ধরে। ইনায়ার ঠোঁটের দিকে এক নজর তাকিয়ে বলে, বেবি ক্যান আই? ইনায়ার এবার ধৈর্য ফুরিয়ে আসে। তার এই মুহূর্তে রায়ানের উপর খুবই রাগ হচ্ছে। ইচ্ছে করছে মেরে হনুমানটার নাক ফাটিয়ে দিতে। সে নিজের সব শক্তি দিয়ে রায়ানকে জোরে ধাক্কা দেয়, কিন্তু রায়ান তাতে একটুও নড়ে না, উল্টো সে হাসতে থাকে। নিমরা পাশ থেকে হালকা কাশি দিয়ে উঠে বলে, ভাই, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? বাকিটা না হয় বাসায় গিয়ে কমপ্লিট করো। নিমরা গলার আওয়াজ পেয়ে যেন রায়ানের হুঁশ ফিরে আসে। সে সাথে সাথে ইনায়াকে ছেড়ে দু কদম পেছনে গিয়ে দাঁড়ায়। নিমরা এক কানে হাতে দিয়ে আবার বলে, সরি ভাইয়া, তোমার রোম্যান্সে বাগড়ে দেওয়ার জন্য। ছোট হয়ে বলা তো উচিত না, বাট আই থিঙ্ক ইউ শুড কন্ট্রোল ইউর সেলফ। আফটার অল দিস ইজ পাবলিক প্লেস। একটা থাপ্পড় দিব, বেয়াদব, বেশি পেকে গেছিস। আমি তো জাস্ট। আসলে রায়ান নিমরার কথা ভুলে গিয়েছিল। ছোট বোনের সামনে এমন একটা কাণ্ডের জন্য লজ্জা পেয়ে যায় বেচারা। সে তার কোনো কথা না বলে ইনার হাতে ফুলের তোড়াটা দিয়ে দ্রুত গাড়িতে গিয়ে বসে। ইনা তখনও হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে। রায়ানের এমন অবস্থা দেখে সে মনে মনে হাসছে। রায়ান সামনে থেকে সরতে এসে নিমরার সামনে গিয়ে দাঁড়িয়ে লজ্জায় লাগছে, তবু ঠোঁটে সামান্য হাসি রেখে নিমরাকে জিজ্ঞেস করে, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো। তুমি কেমন আছো? তোমাকে দেখতেই তো এলাম। ও তাই নাকি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সে মুনা আর শান্তর দিকে তাকিয়ে বলে, এই হলো আমার বেস্ট ফ্রেন্ড মুনা, আর ও শান্ত। মুনা শান্ত, আর ও হচ্ছে নিমরা, রায়ানের কাজিন। হাই। রায়ান গাড়ি থেকে চিৎকার করে ডাকতে লাগলো, ইনো, নিমরা তোর আসবি নাকি আমি চলে যাব? ইনা নিমরাকে গাড়িতে গিয়ে বসতে বলে আর নিজে গাড়ির কাছে গিয়ে রায়ানকে বলে, আমার সাথে তো মুনা আর শান্ত আছে। আমরা ভাবছিলাম বাইরে থেকে একটু ঘুরে খেয়ে তারপর বাসায় যাব। বাসে আম্মু আর বাকির অপেক্ষা করছে। আমি নয় সন্ধ্যায় তোদেরকে নিয়ে আবার ঘুরতে বের হবো। এখন চল, ওদেরকেও তখন আসতে বলিস, আর মোনাকেও বলে আসতে, ওকেও বাসায় নামিয়ে দে। আচ্ছা শান্ত, তুই এখন বাসায় যা, আমরা সন্ধ্যায় বের হব। বাসায় ফুপি ওয়েট করছে, আমাকে যেতে হবে এখন। মুনা, তুই আমাদের সাথে চল, তোকে নামিয়ে দিব। এই বলে ইনা আবার মোনাদের কাছে আসে। শান্ত ইনায়া আর মোনার থেকে বিদায় নিয়ে চলে যায়। তারপর ইনায়ারও রায়ানের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ইনায়া রায়ানের সাথে সামনের সিটে বসেছে, পেছনে নিমরা আর মোনা। নিমরা খুবই মিশুক প্রকৃতির মেয়ে। সে মোনার সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করতে লাগলো। দেখে কেউ বুঝতেই পারবে না তাদের আজকে প্রথমবার দেখা বা কথা হচ্ছে। ইনায়া আর চোখে মাঝে মাঝে রায়ানকে দেখছে, তবে কিছু বলছে না। রায়ানের সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে। মোনাকে পৌঁছে দিয়ে কিছুক্ষণ পর তারাও চৌধুরী বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকতে দেখে কানিজ বেগম আর আজিজ সাহেব সোফায় বসে গল্প করছে, সাথে সাথে সাজেদা বেগমও বসে আছে। আরে আব্বু, তুমি আজ এই সময় বাড়িতে? ঠিক দেখছি তো আমি? মেয়ের কথা আজিজ সাহেব হেসে উঠে বলে, জি আম্মাজান, আপনি ঠিকই দেখছেন। আসলে আজ অফিসে তেমন কাজ ছিল না,
তাছাড়া বাড়িতে মেহমান এসেছে শুনতেই চলে আসলাম। তা আপনার পরীক্ষা কেমন হলো? ভালো। কানিজ বেগম নিজের পাশের জায়গায় ইশারা করে ইনায়াকে বলে। ইনু, এসব ফুপির কাছে এসে বসো। ইনায়া কাঁধের ব্যাগ এক পাশে রেখে কানিজ বেগমের পাশে গিয়ে বসে। কানিজ বেগম হাত বাড়িয়ে আলতো করে ইনায়াকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। আমার আম্মুটা কেমন আছে এখন? চিন্তা করো না ফুপি, আমি ভালো আছি এখন। তোমরা আসবে একবারও তো বলে না। ভাবিকে তো কালকে রাতে জানিয়েছিলাম আমরা আসব। আমি তো পারলে অনেক আগেই চলে আসতাম। রায়ানের বাবা অনেক ব্যস্ত ছিল, আর রায়ানেরও নতুন কাজ থাকায় ওকেও বলতে পারিনি। আচ্ছা, এসব ছাড়, আগে বল, তোমরা কেউ আমাকে ইয়ানার অসুস্থতার কথা জানালে না কেন? এই কদিনে এতটাই পর করে দিলে। তোমার ভাতিজি মানা করছে যেন না জানাই। আমাদের কোনো দোষ নেই, বলল কাউকে জানানোর দরকার নেই। আগে তার পরীক্ষা শেষ হোক, না হলে আমরা সবাই মিলে নাকি তাকে পরীক্ষা দিতে দেব না। প্রথমে তো আমিও জানতাম না, কিছুই বলেনি এই মেয়ে। পরে একদিন ঘরে গিয়ে দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তোমার ভাইও বাড়িতে নেই। জানো, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস তখন মুনা মেয়েটা এসেছিল। ও সাহায্য না করলে যে সেদিন আমি কি করতাম। লতাও সেদিন কাজে আসেনি। দেখেছো বাবা, আসতে না আসতে তোমার বউ কেমন আমার নামে বিচার দিচ্ছে। আচ্ছা আচ্ছা, যা হওয়ার হয়েছে, তুমি আর বকো না এটাকে। আম্মু, তুমি যাও, ফ্রেশ হয়ে এসো। খাবার খাবে না? যাও। ইনায়া উঠে নিজের রুমে চলে যায়। রায়ান রাগের দৃষ্টিতে ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইনায়া তা দেখেও না দেখার ভান করে উপরে চলে যায়। আম্মু, তুমি কিভাবে মিনারাকে যেতে দিলে বলো? বাবা না হয় ওর সব কথা শুনে মানলাম, তুমি তো ওকে আটকাতে পারতে। তারপরও আম্মু, ও একা একা চলে গেল ওইখানে কিছু চিনে। যেমন চঞ্চল মেয়ে, ঘরে তো আর বসে থাকবে না। আমার চিন্তা হচ্ছিল, তাই বলছিলাম আর কি। নেহা রাগে ফুঁসতে থাকে। এটাই তো জানতে চেয়েছিল সে রায়ান গিয়েছে কিনা। সরাসরি তার জিজ্ঞেস করতে পারছে না কাউকে, তাই ইনিয়ে বিনিয়ে মায়ের থেকে কথা বের করতে হয়েছে। রাতে ঠিক করে ঘুমাতে না পারায় সকালে সে ওঠার আগে রায়ানারা ঢাকার উদ্দেশ্যে চলে যায়। আচ্ছা, আমাকে খেতে দাও। এই বলে নেহা কিচেন রুম থেকে বেরিয়ে যেতে নেয়। নাজমা বেগম পেছন থেকে নেহাকে ডাকে। আবার কি বলবে? নেহা বিরক্ত হয়ে বলে, তুমি কাজ করো তো, ভাল লাগে না একদম। আমার পরীক্ষা অনেক দেরি আছে। তুমি হয়তো ভুলে গিয়েছো আমি প্রথম বর্ষে, আর ওই মেয়েটা মানে ইয়ানা আমার থেকে সিনিয়র, মনে হয় 2 বছরের। তাছাড়া ওদের আর আমাদের ভার্সিটিতে কি একই সময় পরীক্ষা হয় নাকি? নেহা রাগে গজগজ করতে করতে বেরিয়ে পড়ে। যেতে যেতে গুনগুনিয়ে বলতে থাকে, কি হবে এত পরে? আমি কি চাকরি করব নাকি? ইনা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই তার হাতে হ্যাচকা টান অনুভব করে। মুহূর্তের মধ্যে কেউ তার হাত দুটো টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। এটা কেমন অশুভতা, ছাড় লাগছে আমার। ইনা চটপট করতে করতে বলে। রায়ানের প্রতিটা নিঃশ্বাস ইনার মুখের ওপর এসে পড়েছে। এই জন্য এক অদ্ভুত অনুভূতি। ইনা নিচের দিকে তাকিয়ে আছে। এমন অবস্থায় সত্যি রায়ানকে তার ভয় লাগে। এই ছেলে কখন কি করে বসে বলা যায় না, তবে তার ভয় সে কিছুতেই প্রকাশ করে না। রায়ানের মুখটা এত কাছে যে তার গরম নিঃশ্বাস বারবার এসে পড়েছে ইনার গালে, গলায়। এক অদ্ভুত অনুভূতি। ইনার বুক ধকধক করে উঠছে। সে তখনও চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে, যেন মুখ তুলে তাকালেই সব দুর্বলতা বেরিয়ে যাবে। রায়ানের চোখে আগুন, অভিমান, রাগ আর চাপা কষ্ট মিলে। সে কিছু না বলে তাকিয়ে থাকে ইনায়ার দিকে, যেন এক চুপচাপ যুদ্ধ চলছে দুজনার মাঝে। তুমি সবকিছু থেকে নিজেকে এতটা দূরে সরিয়ে রাখো কেন ইনু? রানের কণ্ঠ নিচু কিন্তু গম্ভীর। ইনার চোখ বেয়ে এক টুকরো পানি নামতে চায়, কিন্তু সে নিজেকে ধরে রাখে। গলার স্বর রুখে বলে, এই মুহূর্তটা ঠিক নয় রায়ান, প্লিজ এমন করিস না। সর, সামনে থেকে যেতে দে আমায়। রায়ান একটু ঝুঁকে আছে, খুব কাছে, এতটাই কাছে যে ইনার নিঃশ্বাস আটকে আসে। তুমি জানো না কত কষ্ট হয় তোমার থেকে দূরে থাকতে? আমার সবকিছু এলোমেলো হয়ে যায় তোকে ছাড়া। ইনার ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। তার শরীর শীতল দেয়ালে ঠেকা, আর সামনে দাঁড়িয়ে থাকা রায়ানের উষ্ণ দৃষ্টি তাকে ঘিরে রাখে এক অলিখিত স্পর্শে।
এক মুহূর্ত নিঃশব্দ থমকে যাওয়া নিঃশ্বাসে ভরপুর। তারপর হঠাৎ পায়ের শব্দ, করিডোরের শেষ মাথায় কেউ আসছে বুঝে রায়ান একটু পিছিয়ে আসে, কিন্তু তার চোখে রয়ে যায় সেই একই তীব্র দৃষ্টি। ইনা আস্তে করে দেয়াল থেকে সরে আসে, চোখ তুলে একবার তাকায়, তারপর নিজ মাথায় দ্রুত বাইরে চলে যায়। চৌধুরী বাড়ির খাবার টেবিলে সবাই মিলে গল্প করতে করতে খাবার খাচ্ছে। রায়ানের দৃষ্টি শুধু তার প্রিয় নারীতেই আবদ্ধ। টেবিল ভর্তি মানুষের সামনে রায়ান এভাবে তাকিয়ে আছে, ইনার ব্যাপারটা একদমই পছন্দ হচ্ছে না, কিন্তু কি করার, সবার সামনে কিছু বলতেও পারছে না। চোখ বড় বড় করে তাকিয়ে রায়ানকে কয়েকবার থমকানোর চেষ্টা করছে, তবে তাতে কোনো কাজও হয় না। নিমরা জগ থেকে পানি ঢালছিল, তখনই তার হাত ফসকে সব পানি এসে গায়ে পড়ে, সাথে কিছুটা পানি ছিটকে গিয়ে পাশে বসা রায়ানের গিয়ে গায়েও পড়ে। নিমরা সাথে সাথে উঠে দাঁড়িয়ে যায়। ও শিট, সরি। রায়ান দাঁতে দাঁত চেপে বলে, এই প্রতিবন্ধী, পানি যখন ঢালতে জানিস না, কাউকে বললেই তো হতো, পাশে আমি আছি, আমাকে না হয় বলতে। নিমরা চোখ ফুলিয়ে ছলছল চোখ নিয়ে কানিজ বেগমের দিকে তাকায়। বড় মা? কানিজ বেগমের ছেলেকে ধমকের সুরে বলে, রায়ান, এটা কেমন অসভ্যতা? তুমি ওর সাথে এমন করছো কেন? ছোট বোন হয়ে তোমার কথাবার্তা ঠিক করে বলবে। মা, তোমরা সবাই ছোট ছোট বলে এই বাদরটা আর আশকারা দিও না, এখন যথেষ্ট বড় হয়েছে, ওর থেকে মাহাত আর জারার বুঝ অনেক বেশি হয়েছে। আর তোমার বুঝ কতটুকু আমি তা ভালো করেই দেখতে পাচ্ছি। ইনা নিমরার দিকে তাকিয়ে বলে, আরে ওর তো পুরো শরীর ভিজে গেছে, ড্রেস চেঞ্জ করতে হবে। আর রায়ান, তুই এমন কেন করছিস? ভুলে পড়ে গেছে, ও তো আর ইচ্ছে করে ফেলেনি। আম্মু, তুমি আমার সাথে আসো, তোমার জিনিসপত্র আমার রুমে রেখেছি, তুমি আমার সাথে থাকবে। হিনা কিছু একটা চিন্তা করে বলে, না ফুপি, বলছি কি নিমরা না হয় আমার সাথে আমার রুমে থাকুক। কিন্তু তোমার তো পরীক্ষা চলছে, ডিস্টার্ব হবে না? আরে মাত্র এক বিষয় বাকি, তাও 3 দিন পরে, সমস্যা নেই। নিমরা, তোমার আমার সাথে থাকতে কোনো সমস্যা নেই তো? নিমরা হেসে উঠে বলে, না আপু, আমার তো ভালোই লাগবে, কিন্তু দেখো ভাইয়ার এটাতেও কোনো সমস্যা নেই তো? আজব, থাকবে আমার সাথে তোমার ভাইয়ার আবার কিসের সমস্যা? রায়ান এবার আরো রেগে যায়। দেখেছো আম্মু, এই বেয়াদব মেয়ে কেমন সব কথা আমাকে টানে, তারপরে বলবে আমি ওকে সহ্য করতে পারি না। ছোট বোন এমন হয়? হয়েছে, তোরা থাম এবার। ইনু, তোমার খাওয়া শেষ হলে নিমরাকে নিয়ে যাও, আমি ওর ব্যাগ নিয়ে আসছি। ওকে ফুপি, নিমরা এসো আমার সাথে। ইনা নিমরাকে নিয়ে নিজের ঘরে চলে যায়। কানিজ বেগম যায় নিমরার ব্যাগ আনতে। আজিজ সাহেব আর সাজেদা বেগম এতক্ষণ তাকিয়ে তাকিয়ে শুধু এদের কাণ্ড দেখে যাচ্ছিল, কিছু বলার সুযোগই পেল না। বাকিদের চলে যেতে দেখে তারাও খাবার খেয়ে চুপচাপ যে যার ঘরে চলে গেল। রায়ান তখনও খাবার টেবিলে বসে। আম্মা, কি বলছি, রায়ানের তো কাজ শেষ, বেড়াতেও গেল, এবার আসলে কি সবার সাথে বসে পাকা কথা বলে ফেললে হয় না? বেশি বুঝতে যেও না নুরুল, পাকা কথা আবার কি? আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। তোমার কি মনে হয় আমার ছেলে বা নাতি আমার কথা ফেলতে পারবে? কখনোই না। তাছাড়া তোমার ভাইও তো আমাকে কথা দিয়ে গেল, তাতেও হচ্ছে না তোমার। কিন্তু আম্মা, সেই কথা এতদিন হয়ে গেল, কই ভাই ভাবি এ নিয়ে আর কখনো কথা তোলেনি। তাছাড়া রায়ানের মতামত এখনো নেওয়া হয়নি। বলছি না সে আপনার কথা অমান্য করবে, কিন্তু আজকালকার যুগের ছেলে কখনো মন বদলে যায় বলা তো যায় না, তাই আর কি। হয়েছে, চুপ কর। কেউ কথা বলছে না, কারণ আমি বারণ করেছি, তাই দেখছি আমি কি করা যায়। আগে বাড়ি ফিরে আসুক। দরজার বাইরে দাঁড়িয়ে নেহা সব কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। তখনই সাবিনা বেগম নেহাকে ডাক দেয়। নেহা, নেহা, এদিকে আয়। নেহা ভয়ে কাঁচামাচু করতে থাকে। সে মনে মনে ভাবে, এই রে, দাদি দেখে ফেলেনি তো, ডাকছে কেন আমায়? কিছুক্ষণ পর আবার ডাক পড়তেই তার হুঁশ ফিরে। সে দৌড়ে আগে বারান্দার শেষ মাথায় যায়, তারপর ধীরে জবাব দেয়, জি দাদু, আসছি। যেন সে এখানে কাছে কোথাও ছিল না। তারপর আস্তে আস্তে হেঁটে সাবিনা বেগমের কামরায় প্রবেশ করে। সাবিনা বেগম বিরক্ত সুরে বলে, কি হলো, কই ছিলি? ডাক কানে যায় না? দাদু, আমি রান্নাঘরে ছিলাম, তাই শুনতে পাইনি। কিছু লাগবে? হ, আমার বাটায় পান শেষ, কয়টা পান ধুয়ে এনে বাটায় রাখ। জি আচ্ছা। বলে নেহা দ্রুত সেখান থেকে কেটে পড়ে। সাবিনা বেগম খুবই চালাক মহিলা।
তিনি সবই বুঝতে পারেন। কখন আবার ধরে ফেলে। নেহা যেতেই সাবিনা বেগম রাগী দৃষ্টিতে নুরুল সাহেবের দিকে তাকিয়ে বলে, আপন নাতনি দেখা সহ্য করছি, না হলে তোর মাইয়ার স্বভাব চরিত্র একদমই ভালো না। কেন আম্মা, কি করছে আমার মেয়ে? তোর মেয়ে এতক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাকে কথা শুনতাছিল। খালি এটা না, আরও অনেক কিছুই আমি লক্ষ্য করছি। ছোট থেকেই আদর করে বড় করছি, এখন আবার বাড়ির মেয়ে থেকে বউ বানামো ভাবতাছি। আর তোর মাইয়ার এতটুকু পরিবর্তন নাই। এমন করলে কিন্তু যে কোনো মুহূর্তে আমি নিজেই বিয়া ভাঙ্গা দিমু কইলাম। তোর মাইয়ারে বুঝা। আহা আম্মা, আপনি রাগারাগি করছেন কেন? আচ্ছা, আমি বুঝিয়ে দেবো, এই নিয়ে চিন্তা করবেন না। জানি তুমি কি বুঝবা। যাও যাও, আমার সামনে থেকে যাও, অসহ্য লাগছে আমার। নুরুদ্দিন ভূঁইয়া নিরাশ হয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে আসে। বেশি কথা বাড়ালে সাবিনা বেগম আরও রেগে যাবেন। এদিকে সন্ধ্যা 7টা। রায়ান অন্যমনস্ক হয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যায় বাড়ির বাইরের নানা রঙের লাইটগুলো জ্বলছে, চারিদিকে মৃদু হাওয়া বইছে। রায়ানের বিষণ্ণ মনে আজকের এই সুন্দর আবহাওয়া কোনো প্রভাব পড়ছে না। তার মনের দুশ্চিন্তাগুলো আরও বেড়ে গেছে। সে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ঢাকা এসেছিল, কিন্তু এখন ইনা যখন ভার্সিটি গেটে তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরেছিল, তখন মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য দুনিয়ার সব খুশি বুঝি তার কাছে এসে ধরা দিয়েছে। আর এখন তো ইনা তার সাথে কথাই বলতে চাইছে না। এই তো একটু আগেই তার সাথে ঘুরতে যাবে না বলে দিল। কত কাঠখড় পরিয়ে রাজি করাতে হয়েছে। রায়ান যাতে তার রুমে না যেতে পারে নিমরাকে নিজের সাথে রেখেছে। দোতলার বারান্দা থেকে দাঁড়িয়ে কানিজ বেগম ছেলের বিষণ্ণ চেহারার দিকে তাকিয়ে আছে। নিজের হাসি খুশি ছেলের এমন উদাসীনতা তিনি আর সহ্য করতে পারছেন না। কিন্তু তার এই বা কি করার আছে? হয়তো করার ছিল। তার চোখ জোড়া চলাচল করে ওঠে। তিনি আর সেখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর নিমরার ইনায়া বেরিয়ে আসে। তারা দুজন অফ হোয়াইট কালারের সেম কুর্তি পরেছে। রায়ান ব্রু কুচকে তাকিয়ে বলে, তোদের দুজনের ড্রেস সেম হলো কি করে? আরে আমি জামাটা পরতেই আপু বলল আপুর কাছেই সেম ড্রেস আছে, তাই জোর করে পরেছি। সুন্দর না? কচু, বিধবা লাগছে দুটোকে। বলেছে তোকে। তুই কি ভেবেছিস সেটা সাদা? এখনো কালারও চিনলি না? বাদ দাও আপু, ব্যাডা মানুষ। হ্যাঁ একদম দাঁত ভেঙে দেবো। যা গাড়িতে বস, বেশি কথা বললে তোকে রেখে চলে যাব। হ্যাঁ, আমিও ভিতরে গিয়ে তোমার সব সিক্রেট সব বলে দিব। নিমরা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস আজকাল। ওহ তুমি? এরা নিমরার মুখ চেপে ধরে তাকে নিয়ে গাড়িতে বসে পড়ে আর রায়ানকে বলে গাড়ি স্টার্ট দিতে। নিমরা মুখ থেকে ইনা হাত ছড়াতে নিমরা রেগে উঠে বলে, আপু তুমি আমার সাথে এমন করলে কেন? রায়ান লুকিং গ্লাসের দিকে তাকিয়ে বলে। এই কথা শুনে নিমরার গাল ফুলে বাইরের দিকে তাকিয়ে চুপচাপ বুকে হাত গুজে বসে থাকে। ইনা নিমরার দিকে এক নজর দেখে তাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, সরি লিটল আপি, বাট কিছুক্ষণের জন্য এইভাবেই চুপ থাক কেমন? নিমরা হালকা হেসে আবার অন্যদিকে মুখ করে বসে। সে রাগ করেছে। রায়ান নিমরা রিনায়াকে নিয়ে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের 8তলায় সিনেপ্লেক্স থিয়েটারে পৌঁছায়। প্ল্যান হচ্ছে প্রথমে তারা মুভি দেখবে, তারপর শপিং করে খাবার খেয়ে বাসায় যাবে। মোনা শান্তকে ডেকেছে ইনায়া। থিয়েটারের সামনে যেতে ইনায়া শান্ত আর মোনাকে খুঁজতে লাগলো। পাশ থেকে রায়ান জিজ্ঞেস করে, কি হলো, কোথায় ওরা? দেখ আশেপাশে কোথাও থাকবে, আমাকে তো বললে এখানেই দাঁড়াবে। ইনায়া চারপাশ তাকিয়ে দেখতে লাগলো। অনেক মানুষের ভিড়। তখনই দেখে কেউ হাত উপরে তুলে নাড়তে নাড়তে ইনায়াকে ডাকছে, ইনু, এই তো এই দিকে। ওই তো ওরা, তারা আসছি। শান্ত আর মোনা আগে এসে তাদের জন্য অপেক্ষা করেছিল। মোনা বিরক্ত হয়ে বলে, কি রে, এতক্ষণ লাগলো তোদের আসতে? আমরা সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। আসলে তোমার বান্ধবীর সাজসাজ্জে শেষ হচ্ছিল না, তাই আসতে লেট হয়েছে। নিমরা ব্রুকুচকে বলে, মিথ্যা কেন বলছো ভাইয়া? মোটেই আমাদের জন্য দেরি হয়নি, রাস্তায় ট্রাফিক ছিল তাই দেরি হয়েছে। রায়ান নিমরাকে ধমকে বলে, এই তোকে কতবার বারণ করেছে বড়দের মাঝখানে কথা না বলতে? ভালো হবে না তুই? কি হচ্ছে কি রায়ান, তুই ওকে এভাবে বকছিস কেন?
নিমরা ইনায়ার হাত জড়িয়ে ধরে রায়ানকে ভেঙচি দেয়। রায়ান তো রাগে গজগজ করতে থাকে, হাত দিয়ে থাপ্পড়ে ইশারা করে, কিন্তু নিমরা তাতে কোনো পাত্তা দেয় না। শান্ত একগাল হেসে নিমরাকে উদ্দেশ্য করে বলে, হাই লিটল কুইন, নাইস টু মিট ইউ এগেন। বাট অনেস্টলি আই ডিডন্ট লাইক ম্যাম। নিমরার এমন উত্তরে শান্ত যেন থতমত খেয়ে যায়। এইটুকুনি মেয়ের থেকে এমন উত্তর সে মোটেও আশা করেনি। রায়ান ইনায়ার দিকে তাকিয়ে বলে, দেখেছিস কেমন বেয়াদব, ইচ্ছে করছে না কটা থাপ্পড় লাগাতে? মোটেও না। এই বলে ইনায়া নিমরাকে উদ্দেশ্য করে বলে, নিমরা, ইটস ব্যাড ম্যানার, এভাবে বলতে নেই। নিমরা মাথা নিচু করে বলে, সরি আপ্পি, আমি তো মজা করছিলাম। আচ্ছা মন খারাপ করো না, শান্ত তুই কিছু মনে করিস না? শান্ত সামান্য হাসার চেষ্টা করে বলে, আরে সমস্যা নেই। রায়ান সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা ড্রামা কুইনকে ইগনোর করো। এখন কি মুভি দেখবে? এখন কি মুভি দেখবে সেটা বলো, আমি টিকিট আর কিছু স্ন্যাক্স নিয়ে আসি। শান্ত এগিয়ে এসে বলে, না ভাইয়া, তোমার তো আসতে দেরি হচ্ছিল বলে আমি আগে থেকেই টিকিট কেটে ফেলেছি। তখনই নিমরা চট করে বলে ওঠে, কোন মুভির টিকিট কেটেছো? রায়ান নিমরার মাথার গাঁটটা মেরে বলে, সেটা ভেতরে গেলে দেখতে পাবি। শান্ত, আসো, খাবার জন্য কিছু নিয়ে আসি। হে বলে রায়ান শান্তকে নিয়ে তাদের জন্য খাবার আনতে চলে যায়। নিমরা ফোনে ভিডিও করছে, মাঝে মাঝে ফ্রন্ট ক্যামেরা অন করে বিভিন্ন ধরনের ভঙ্গিমা করছে। নিমরা এমন কাণ্ড দেখে মুনার ইনা একে অপরের দিকে তাকায়। মুনা ইনায়াকে বলে, কিরে ও কি করছে, টিকটক নাকি? জানি না বোন, গাড়িতে বসে ভিডিও করছিল, হয়তো ডে দেওয়ার জন্য। নিমরা দৌড়ে এসে বলে, ইনাপি, এই ব্যাপারগুলোর সাথে আমার কয়েকটা ভিডিও করে দাও তো। ইনায়া ফোন নিয়ে নিমরাকে ভিডিও করে দিচ্ছে। ততক্ষণে রায়ান আর শান্ত চলে আসে। তারপর তারা থিয়েটারের ভেতরে চলে যায়। সিট খুঁজে বসতে গিয়েও রায়ান আর নিমরা আবার ঝগড়া শুরু করে। 3টা সিট সামনে আর 2টা সিট ঠিক তার পেছনে পড়েছে। এখন রায়ান চায় সে আর ইনায়া একসাথে পেছনে 2 সিটে বসবে, আর নিমরা বলছে সে ইনায়ার সাথেই বসবে। ইনায়া হতভম্ব হয়ে তাদের ঝগড়া দেখছে। কিছুক্ষণ ডাকাডাকি করেও যখন দুজনকে সামলাতে পারছে না, তখন ইনায়া বাধ্য হয়ে জোরে চিৎকার করে তাদের থামতে বলে। হুঁশ ফিরতে দেখে আশেপাশে সবাই তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সে রায়ানের বাহুতে একটা ঘুষি মেরে বলে, যা, এবার তুই আর তোর বোন পেছনে বসবি আর আমার বন্ধুদের সাথে সামনে বসবো আমি। যেমন কথা তেমন কাজ। ইনায়া মুনা আর শান্তকে নিয়ে সামনে 3 সিট জুড়ে বসে পড়ে। রায়ান আর নিমরাকে বাধ্য করে পেছনের একসাথে বসতে হয়। রায়ান ক্ষিপ্ত দৃষ্টিতে নিমরার দিকে তাকিয়ে বলে, তোর জন্য হয়েছে সব, শুধু বাসায় যাই দেখবি তোর কি হাল করি আমি। আমার জন্য না, তোমার জন্য এমন হয়েছে। মরে যাচ্ছিলে না প্রেমিকার সাথে বসতে? হ্যাঁ, আমাকে একদিন একটু বসতে দিলে কি হতো? সারা জীবন তো তোমার সাথেই থাকবে, তাই না? আমি তো কিছুদিন পর বিয়ে করে পরের ঘরে চলেই যাব। ইনি এবার চোখ বড় বড় করে পেছন ফিরে তাদের দিকে তাকা দিয়ে দুজন চুপ হয়ে যায়। মুভি শেষ হতেই তারা বেরিয়ে কিছুক্ষণ শপিং মলে ঘোরাফেরা করে। নিমরা অনেক শপিং করে। শান্ত সুযোগ পেলে মাঝে মাঝে নিমরার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। নিমরাও কম যায় না, এমন এমন জবাব দেয় বেচারা শান্ত তার এক একটা কথায় ভাবে চাকা খেয়ে যায়। কি করছেন সুন্দরী? চোখ কি বাসায় রেখে এসেছেন, দেখতে পাচ্ছেন না? না, আসলে সামনে সুন্দরী নারী দাঁড়িয়ে থাকলে কি আর কোনো কিছু দেখা যায়, তাই না? ও আচ্ছা, তাই নাকি? এমন হলে তো চোখের অপারেশন করাতে হবে। কিছুক্ষণ পর মুনা চিন্তিত মুখ নিয়ে ইনায়াকে এসে বলে, ইনু, রাত 10টা বাজে, আমাকে বাসায় যেতে হবে। আম্মু বারবার কল দিচ্ছে। আচ্ছা ওয়েট, খাবার খেয়ে যা, আমি রায়ানকে বলছি। প্লিজ বেবি, তাড়াতাড়ি কর, আমার পা ব্যথা করছে। আর তোর নন্দিনীকে দেখ, এই মেয়ের যেন ফুল এনার্জি নিয়ে এসেছে। ব্যাটারির চার্জ শেষ হওয়ার নামই নিচ্ছে না, এদিক ওদিক ঘুরিয়ে আমার অবস্থা খারাপ করে দিচ্ছে। এভাবে বলছিস কেন? ছোট মানুষ, তাছাড়া ওরা কি পড়াশোনার জন্য তেমন বেড়াতেও যেতে পারে না। আর রায়ানের দাদি মেয়েদের এমন বাইরে ঘুরে পছন্দও করে না, তাই তো ও এতটা এক্সাইটেড। ভাই তোর তো দেখি সব জানা। ননদিনী বাঘিনীর বেলায় এত ধৈর্য, আর আমরা কথা বলার আগেই ম্যাডাম চেতা হয়ে ওঠে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি যাকে বাচ্চা বলছেন সে এই মুহূর্তে আপনার অনার্স পড়ুয়া বন্ধু
শান্ত পাটোয়ারির সাথে ফ্ল্যাট করছে, বুঝেছেন? ধুর, বাদ দে না রে ভাই, তোরা সবাই মিলে ওর পিছনে কেন পড়েছিস? আচ্ছা চল, আমি তোকে খাইয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছি, আয়। নেহা নিজের রুমে শুয়ে ফোন দেখছিল। তখনই দেখে নিমরা অনেকগুলো ছবি ভিডিও স্টোরিতে পোস্ট করেছে। একটা ভিডিওতে ইনা আর রায়ানকে দেখে সাথে আরও দুজন ছেলে মেয়ে যাদের সে চিনতে পারে না। এদিকে শপিং শেষ করে সবাই বসে খাবার খাচ্ছিল। তখনই নিমরার ফোন বেজে ওঠে। নিমরা কল রিসিভ করে কথা বলছে। হাই আপু, কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো। তুই এই রাতের বেলা কোথায় গিয়েছিস? ডে দিয়ে তো আইডি ফুল করে রেখেছিস দেখছি। কেন, তোমার জ্বলছে? সামান্যতেই জ্বললে হবে না, আরো অনেক কিছু আছে। নেহা মুখ বেঁকে বলে ওঠে, আমায় কেন জ্বলবে? ওয়েট বলে নিমরা ব্যাক ক্যামেরা নেহাকে কিছু দেখালো, যেখানে রায়ান ইনাকে মোমো খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে তো নেহা তেলে বেগুনে জ্বলে উঠে সাথে সাথে কল কেটে দেয়। রায়ান বিষয়টা খেয়াল করতে একটানে নিমরার থেকে ফোনটা কেড়ে নেয়। ভাই, আমার ফোন। বোন, দেখছি আমি, অনেক দামি। এখন খা, বাসায় গেলে পাবি। নিমরা মন খারাপ করে খাবার খায়। খাওয়া দাওয়া শেষ হলে শান্ত বাসায় চলে যায়। অনেকবার নিমরার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু পাশে রায়ান থাকায় সাহস করতে পারেনি। মোনাকে পৌঁছে দিয়ে ইনায়ার বাসায় চলে যায়। কি করছো তুমি? ইনায়ার কথায় নিমরা খেয়াল করে না, সে মনোযোগ দিয়ে ফোনে কিছু করছে। ইনায়া আবারও ডাকে, এই যে ম্যাডাম, কিছু জিজ্ঞেস করছি। হ্যাঁ, আমায় বলছো? জি, আপনাকেই। রাত 1টা বাজে, ঘুমোবে না? কি করছো এগুলো? ভিডিও এডিট করেছি এতক্ষণ, এখন ভয়েস ওভার দিচ্ছি। তুমি কি ব্লগ করো নাকি? 1.3 মিলিয়ন ফলোয়ার। বাহ, সেলিব্রিটি। প্লিজ ছোট আপু, আমার সহ্য হচ্ছে না। এর আগে আমার রাগ ওঠে, তুমি প্লিজ ঘুমাও, মাথা ব্যথা করছে আমার। ইনায়ার কথায় চাপা রাগ স্পষ্ট, তবে সেটা খুব বেশি একটা প্রকাশ করলো না। নিমরা তা বুঝতে পেরে তাড়াতাড়ি ফোন রেখে চোখ বুঝে বলে, সরি, এই তো ঘুমিয়ে পড়েছি, তুমিও ঘুমোও। গুড নাইট। আজ শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে ইনায়া মোনাকে নিয়ে লেকের পাড়ে এসেছে। নজর লেকের পানির দিকে নিবদ্ধ। ইনায়াকে দেখে মনে হচ্ছে সে গভীর কোনো চিন্তায় মগ্ন। বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে। মোনা ইনায়ার কাঁধে হাত রেখে বলে, কি ভাবছিস এত? আজ তো পরীক্ষা শেষ, কোথায় চিল করবি তা না, তুই এখানে মনমরা হয়ে বসে আছিস। তাছাড়া ভার্সিটি থেকে ঘুরতে নিয়ে যাবে শুনেছি, অনেক মজা হবে তাই না? যেতে দিবে তোকে? আসলেই তো, সেটা তো ভাবিনি। বাবা তো শুনেই মানা করে দিবে এত দূরে। আমাকেও দিবে না, তাই খারাপ লাগছে। তোর তো ভাগ্য ভালো, তোর বাপ সবার সাথে না যেতে দিলেও কোথাও থেকে ঠিক ঘুরিয়ে আনবে তোকে। তাছাড়া তোর দাদাবাড়ি বান্দরবন, ছুটি পেলেই সেখানে বেড়াতে যাস। আমার তো তাও নেই। এত মন খারাপ করার কি আছে? তুই তো এমন না। তাছাড়া এই কদিনে তুই কি কম মজা করলি? একটা দিনও ঘরে ছিলি না, স্বাধীন পাখির মতো ঘুরে বেরিয়েছিস। ইস, আমার যদি এমন একটা কাজিন থাকতো, শালা সব আমার থেকে বয়সে ছোট। ইনায়া উদাস ভঙ্গিতে বলে ওঠে, তারাও চলে যাবে, তুইও চলে যাবি, আমি একা থেকে যাবো এখানে। মোনা ঠোঁট উল্টে ইনায়াকে জড়িয়ে ধরে ঢং করে বলে, ওহ বেবি, তুই মন খারাপ করছিস কেন? আমি আছি, তাই নাকি? চল আমার সাথে বেরিয়ে আসবি এবার। আঙ্কেলের সাথে আমি কথা বলে নেব, আর যদি তাও না দেয় আমিও কোথাও যাব না। ইনায়া স্মিত হেসে মোনার হাত ধরে বলে, হয়েছে, থাম, আমার জন্য এত কষ্ট করতে হবে না, তুই যা ঘুরে আয়। এখন চল, বাসায় যেতে হবে। বলে ইনায়া মোনাকে ছাড়িয়ে উঠে পড়ে। দুজনে বেশ কিছু পথ হেঁটে তারপর রিক্সা দিয়ে যে যার বাসায় চলে যায়। কি রে ভাই, আমার কথা তো ভুলেই গেলি। বউ পেয়ে বয়ফ্রেন্ডকে মনে নেই তোমার? ভাই, ফ্যাসলামের মুডে নাই আমি। তা তুই কবে থাকিস বলতো? কখনোই না। এখন কি বলবি তাড়াতাড়ি বল। আরমান একটু নাটকীয় স্বরে বলে, এমন করছিস কেন ভাই? এই কয়দিনেই পর করে দিলি আমায়, ইগনোর করছিস। রায়ান বিরক্ত হয়ে বলে, কথায় কথায় তো আবেগ বাস কোথায় তুই? আর তুই হয়তো ভুলে যাচ্ছিস, গতকাল সকালে আমাদের কথা হয়েছিল। ও হ্যাঁ, আচ্ছা কখন আসবি বল? একা একা আর ভালো লাগছে না। কাল পরশুর মধ্যে চলে আসবো।
পরশু আবার কি? আজকেই না আসার কথা ছিল? মামুনি আর মামু যেতে দিচ্ছে না। আসতে দিচ্ছে না নাকি তুই আসতে চাচ্ছিস না, কোনটা? এ পর্যায়ে রায়ান চুপ হয়ে যায়। আসলে তো তার মন ইনায়াকে রেখে যেতে চাইছে না। আচ্ছা রাখছি, পরে কথা হবে, বাই বলে রায়ান কল কেটে দেয়। দুহাত প্যান্টের পকেটে গুজে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে রায়ান। ভালোবাসার মানুষের কাছে থেকেও এত দূরত্ব মানতে পারছে না সে। এই অনুভূতি কিভাবে প্রকাশ করা যায়? কি করলে ইনা তার ভালোবাসা বুঝবে, তার ডাকে সাড়া দেবে? রায়ান চোখ বুজে গত 3 দিনের কাটানো মুহূর্তগুলো মনে করতে লাগলো। ইনার হাসি খুশি মুখ, রায়ান কাছে গেলেও আগের মতো ইতস্তত বোধ না করা। এভাবেই যদি সারা জীবন ইনার সঙ্গে কাটানো যেত। চট্টগ্রাম ফেরার আগেও ছোট থেকে সে ইনার সাথে এভাবেই থেকেছে, ঘুরেছে। কিন্তু যখন থেকে ইনার প্রতি ভালোবাসা অনুভব করেছে, তারপর থেকে ইনা হঠাৎই কেমন বদলে গেল। রাগী তো ছিলই, কিন্তু এখন এমন গম্ভীর ছিল না। রায়ানের অনুভূতি বরাবর এড়িয়ে গেছে ইনা, কিন্তু এখন মনে হচ্ছে ইনাও তাকে ভালোবাসে। ভালো না বাসুক, একটু কিছু হলেও অনুভব করে। এতটুকু হলেও রায়ানে চলবে। এবার শুধু ইনার সম্মতি পেলেই সে বিয়ের ব্যাপারে বাবার সাথে কথা বলবে। যেভাবেই হোক খুব দ্রুত ইনাকে নিজের করে নিতে চায়। কিছুক্ষণ পর ছাদে কেউ আসে। রায়ান পেছন ফিরে তাকিয়ে দেখে কানিজ বেগম এসেছে। কি ব্যাপার, এখানে এভাবে দাঁড়িয়ে আছি? কিছু বলবে? ব্যাগ গুছিয়ে নিস, আমরা আগামীকাল বিকেলের দিকে রওনা হব। মামু যেতে দিতে রাজি হয়েছে? সে তো দিচ্ছিল না, কিন্তু তোর দাদি আর বাবা শান্তি দিচ্ছে না। কবে ফিরবো বলে মাথা নষ্ট করে দিচ্ছে। ও ঠিক আছে। আচ্ছা এখানে দাঁড়িয়ে থাকিস না, আর নিচে আয়, খেয়ে ঘুমাবি। কথা শেষ করে কানিজ বেগম চলে যেতে নেয়, তখনই রায়ান পেছন থেকে ডেকে ওঠে। আম্মু। আবার কি বল? একটা কথা ছিল, রাখবে প্লিজ? তোর কোনো কথা ফেলেছি কোনো দিন? এত ভনিতা না করে বল কি বলবি। আচ্ছা, আমাদের সাথে কি কোনোভাবে ইনায়াকে নেওয়া যায় না? এটা কেমন কথা? দেখ, এসব মাথা থেকে ঝেড়ে ফেল। তোর খুশির জন্য এখানে এনেছিলাম, এর বেশি কিছু আমার থেকে আশা রাখিস না। সে তুমি না আনলেও আমি ঠিকই আসতাম, হয়তো কিছুদিন পর। রায়ান, ওকে সাথে নিয়ে চল, তাহলে আমি যাব না। এখন তুমি নিমরাকে নিয়ে ফিরতে পারো, আমি পরে কাজ শেষ করে আসবো। কানিজ বেগম ব্রু কুচকে তাকায়। নিজের কথা শেষ করে রায়ান আর দাঁড়ায় না, সোজা নিচে নেমে যায়। কানিজ বেগম অসহায় দৃষ্টিতে ছেলে যাওয়ার পানি চেয়ে থাকে। রাতে খাবার টেবিলে সকালে বসে খাবার খাচ্ছে। কানিজ বেগম, রায়ান আর আজিজ সাহেব বিভিন্ন বিষয় আলাপ করছে। ইনায়া কিছুক্ষণ চুপচাপ তাদের কথা শুনে সুযোগে অসুযোগে বুঝে তার বাবাকে ডাকে। আব্বু। হ্যাঁ আম্মাজান বল। ইনায়া কোনো প্রকার ভনিতা না করে সোজাসুজি বলে, আমার ভার্সিটি থেকে 4 দিনের ট্যুরে যাচ্ছি, আমিও যেতে চাই। এদিকে আজিজ চৌধুরী একটু নড়ে চড়ে বসে ধরেই মানা করে দিলে তো আজ রক্ষে নেই। ও। হিনা বিরক্ত হয়, সামান্য ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা বাবা? বললাম আমিও যেতে চাই, এখানে ও কি? সোজা জবাব চাই, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আজিজ সাহেব এক নজর রায়ানের দিকে তাকায়, তবে রায়ানের সেদিকে পাত্তা নেই। সে জানে মামু ঠিকই না করে দেবে, শুধু শুধু বাপ মেয়ের মাঝখানে কথা বলে ভিলেন হতে চায় না সে। আজিজ সাহেব রায়ানের কোনো প্রতিক্রিয়া না দেখে নিজেই আবার ইনায়াকে জিজ্ঞেস করে, না মানে 2 দিন পরই সাজেক ভ্যালি। এদিকে আজিজ চৌধুরী এবার আসলেও ভয় পাচ্ছে। এই মেয়েকে নিয়ে কি করবে? নিজ থেকে যেতে চাচ্ছে, বারণ করলে কেমন আচরণ করবে আল্লাহ মালুম। ইনু, তুমি রাগ করো না, তবে আমি কিছুতেই এই অনুমতি দিতে পারছি না। অত দূরে, তার উপরে পাহাড়ি অঞ্চল। আজিজ সাহেবের কথা শেষ হওয়ার আগে ইনায়া উঠে চলে যেতে যেতে বলে, উত্তর চেয়েছিলাম, এক্সপ্লানেশন নয়। সে জানতো যেতে দিবে না, তাও শুধু একবার জিজ্ঞেস করেছিল, একটু আশা নিয়ে যদি দেয়। আজিজ সাহেব একটা দীর্ঘশ্বাস ছাড়ে, হতাশ হয়ে সবাইকে খেতে ইশারা করে। খাওয়া শেষ করে নিমরা রুমের সামনে এসে উকি দিচ্ছে। কেন যেন ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। যদি ইনাপি রেগে থাকে। ইনা এতক্ষণ বারান্দায় ছিল, রুমে আসতে দেখে নিমরা বাইরে দাঁড়িয়ে। কি হলো? বাইরে দাঁড়িয়ে কি করছো? ভেতরে এসো। কিছু না, এমনি। তোমার মুড কেমন এখন? কেন, আমার মুডের আবার কি হবে? না, তখন রেগে খাওয়া রেখে উঠে এলে আমি ভাবলাম এখনো হয়তো রেগে আছো। ইনা হেসে বলে,
আমি মোটেই রেগে নেই। তুমি আমায় ভয় পাচ্ছ? একটু একটু। ইনায়া নিমরাকে নিয়ে আরও কিছুক্ষণ বসে গল্প করে। নিমরা নিজের জিনিসপত্র গুছিয়ে রাখছে, ইনায়া তাকে টুকটাক সাহায্য করছে। তখনই কানিজ বেগম দরজায় কড়া নাড়ে। আসবো? ও ফুপি, আমাকে আমার রুমে নক করে আসতে হবে? ডিআইইউতে আজ ছোটখাটো একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে পুরো ভার্সিটি। কয়েকজন শিক্ষকের সহায়তায় ভার্সিটির সিনিয়ররা এই অনুষ্ঠানের সব ব্যবস্থা করেছে। অনুষ্ঠানটি মূলত ছিল একাডেমিক সেশন এবং সাংস্কৃতিক কার্যক্রমের সংমিশ্রণ। সেখানে ছোট ছোট আলোচনা, সঙ্গীত পরিবেশন এবং নৃত্য পরিবেশনা হবে। সব প্রোগ্রাম ইনডোরে হলেও ডান্সটা ক্যাম্পাসের মাঝখানে হবে। ড্রোন দিয়ে ভিডিও শ্যুট করা হবে। চারপাশে শত শত ছাত্রছাত্রীর আনাগোনা। সবাই নিজের মতো করে আনন্দ করেছে। প্রায় 10 থেকে 40 মিনিটে ইনায়া আর নিমরাকে নিয়ে এসেছে মুনা। শান্ত গিটার হাতে গেটের কাছে দাঁড়িয়ে আছে। ইনায়াদের আসতে দেখেই ঠোঁটে এক চিলতি হাসি দেখা দেয়। আজ বিকালের দিকে রায়ানরা চট্টগ্রাম চলে যাবে। ইনায়া আসতে চাচ্ছিল না, মুনা গিয়ে অনেক আকুতি মিনতি করে নিয়ে এসেছে। নিমরা অবশ্য অনুষ্ঠানের কথা শুনে আসার জন্য লাফাচ্ছিল। পারলে ইনায়াকে রেখে মুনার সাথে চলে আসে সে। বলা চলে নিমরার এত আগ্রহ দেখে ইনায়া আসতে রাজি হয়েছে। গেট পেরোনোর সঙ্গে সঙ্গে শান্ত খাপা দৃষ্টি নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। কপাল জড়িয়ে গম্ভীর মুখে বলে ওঠে, কখন থেকে অপেক্ষা করছি তোদের জন্য, আর এখন আসার সময় হলো? মুনা সাফা গাইতে গিয়ে বলে, আর বলিস না, আমি সকাল 9টা থেকে এই মেয়েকে রাজি করাচ্ছি, আসার নাম নিচ্ছিল নাকি। তারপর আবার নিমরার কাঁধে হাত রেখে হাসি মুখ করে কৃতজ্ঞতার সাথে বলে, আমাদের এই পুচকে আপুর অনুরোধে আসা হলো, না হলে ম্যাডামের নাটকই শেষ হচ্ছিল না। শান্ত আনমনে বিড়বিড় করে বলে, এই পুচকে মেয়ের জন্যই তো এত কিছু। নিমরা জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে বলে, কিছু বললেন? না, বলছিলাম আপনি এসেছেন, খুব খুশি হয়েছি আমি। হ্যাঁ, এই বলে দাঁত কেলিয়ে হাসলো শান্ত। ইনা শান্তর গিটারের দিকে এক নজর তাকিয়ে বলে, তুই কি আজকে পারফর্ম করবি নাকি? ইয়াপ। কথাটা বলেই কলার উঁচু করে একটু ভাব নিচ্ছে। ভেতরে প্রবেশ করতে নিমরা চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো। অনেক সুন্দর করে সাজানো হয়েছে ক্যাম্পাসটা। এরপর ফোনটা বের করে ভিডিও করতে করতে ইনায়াকে বলতে লাগলো, ইনাপি, তোমাদের ভার্সিটিটা কিন্তু আসলে অনেক সুন্দর। ওই দিন আসছিলাম যে, তো ভাইয়ার জন্য ভিতরে দেখতেই পারলাম না। মোনা বলে, চল তোমাকে ক্যান্টিন দেখিয়ে আনি, খাবারগুলো যা জোশ না, উফ। আজকের অনুষ্ঠান মূলত ইনডোরেই, এরপরে হলরুমে যাব আমরা। শান্ত আবার চেতে ওঠে, এই তোরা বাসা থেকে খেয়ে আসিসনি? ক্যান্টিনে পড়ে যাবি। আরে এখন আয়, আমার বন্ধুরা অপেক্ষা করছে, গানের পর্ব শুরু হবে এখনই। শান্ত তাদেরকে জোর করে রিহার্সেল রুমে নিয়ে যায়। সেখানে ওর আরও বন্ধুরা ছিল, তাদের সাথেও দেখা করায়। নিমরার সাথেও পরিচয় করিয়ে দেয়। মোনা আর ইনা আগে থেকে চেনে শান্তের বন্ধুদের, তবে এত একটা মেশে না ওদের সাথে। তাছাড়া এরা ভার্সিটিতে খুব একটা আসে না, তাই শান্ত সবসময় ইনা আর মোনার সাথেই থাকে। নিমরা কেন যেন হঠাৎ পিক করে হেসে ওঠে, সাথে সাথে আবার মুখ চেপে ধরে, যেন নিজের অজান্তেই হেসে ফেলেছিল। শান্ত ব্রু কুচকে জিজ্ঞেস করে, তুমি হাসছিলে কেন? না, আসলে আমি ভেবেছিলাম তুমি বুঝি মেয়েদের সাথেই থাকো। তোমার যে ছেলে বন্ধু আছে সেটা তো জানতাম না। নিমরার এমন কথা শুনে শান্তর বন্ধুরা হেসে ওঠে। তারা নিমরাকে বলে। মোনা রিনার ঠোঁট টিপে হাসছে। শান্তর এবার খুব রাগ হয়। কোথায় ভেবেছিল আজকে একটা মজা করবে, উল্টে এরা সবাই মিলে তারই মজা নিচ্ছে। আম্মু, মামনি, কোথায় তোমরা? রায়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সেই কখন থেকে ড্রয়িং রুমে সোফায় বসে আছে, অথচ বাড়ির কাউকে দেখতে পাচ্ছে না। বেশ কয়েকবার ডাকাডাকি করেও কারো সারা শব্দ পাওয়া গেল না। উঠে মায়ের রুমের দিকে যাবে, তখনই সাজেদা বেগম সিঁড়ি বেয়ে নেমে আস্তে আস্তে বলে, আরে রায়ান, উঠে পড়েছো তুমি? আমি তো সেই কখন উঠেছে। তোমরা সবাই কই গেলা? কারো কোনো সারা শব্দ নেই? বাড়িতে তো কেউ নেই, আমি ওয়াশরুমে ছিলাম, তাই তোমার ডাক শুনতে পাইনি। রায়ান একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কেউ নেই মানে? কোথায় গেছে? তোমার মামু তো অফিসে, জানোই। আর তোমার আম্মু গিয়েছে শপিংয়ে, ওই বাড়ির সবার জন্য কিছু গিফট নিয়ে যাবে। সকালে মুনা এসে নিমরা আর
ইয়ানাকে নিয়ে গেল ভার্সিটিতে, নাকি কি প্রোগ্রাম আছে? ও আচ্ছা তুমি বসো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। রায়ান মনে মনে একটু ক্ষুব্ধ হলো। তাকে কি একবার ডাকা যেত না? নিজেরা চলে গেল, কিন্তু মাইক্রোফোন হাতে স্টেজে দাঁড়িয়ে গান গাইছে। চলার গভীরতায় যেন মিশে আছে কিছু অনুচ্চারিত অনুভব। সবাই হাততালি দিচ্ছে, কেউ আবার তাল মিলিয়ে গাইছেও। নিমরাও ঠোঁট মিলাচ্ছে গানের তালে। শান্তকে বিরক্তকর মনে হলো, আজ কেন যেন ভালো লাগছে ব্যাপারটা। শান্ত সুর, গলা জোর আর চোখে এরকম আত্মবিশ্বাস, সব মিলে নিমরার মনে একটা হালকা কম্পন তুলেছে। অজান্তেই মনে হচ্ছে গানটা বুঝি শুধু তার জন্যই গাওয়া। মুনা আর ইনায়া শান্তর গান উপভোগ করেছে। ছেলেটার গানের গলা বেশ ভালো, খুব একটা গান গায় না সে। স্কুল কলেজে থাকতে অনেক শুনেছে শান্তর গান, তবে এখন আর গায় না। শান্তর বাবা এসব পছন্দ করে না বলে কয়েক বছর আগে এসব গান বাজনা ছেড়ে দিয়েছে সে। সবাই খুব অবাক হচ্ছে, সাথে মুগ্ধ নজরে দেখছেও তাকে। শান্ত স্টেজ থেকে নামতে ইনায়া, মুনা, নিমরা ছুটে যায় তার কাছে। শান্ত নিজের গিটার ব্যাগে রেখেছিল তখন। ঘেমে গেছে শরীর। পরপর 3 থেকে 4টা গান গেয়েছিল সে, তবুও মুখে হাসি। নিমরা আগ বাড়িয়ে বলল, তুমি তো বেশ ভালো গান গাইতে পারো। তখন হাতে গিটার দেখে ভেবেছিলাম ভাব নিচ্ছ হয়তো। শান্ত কিছু বলল না, নিমরার দিকে তাকিয়ে হাসল শুধু, যেন সে নিমরার কথা শুনে মজা পাচ্ছে খুব। নিমরা আবারও বলতে শুরু করলো, জানো আমার না গান খুব প্রিয়। গান শুনলে সব মন খারাপ দূর হয়ে যায়। শান্ত আবার একটু দুষ্টুমি করে বলল, তা শুধুই কি গান ভালো লাগে, গায়ক ভালো লাগে না বুঝি? হ্যাঁ? নিমরা হেসে মাথা উপর নিচ করে। লাগে। মোনা আর ইনা একে অপরের মুখে চাওয়াচাই করছে। সুযোগ বুঝে এই ছেলে ফ্লার্ট শুরু করে। তারা প্রায় 2:30 দিকে সব প্রোগ্রাম শেষ করে ভার্সিটি থেকে বেরিয়ে এলো। সব প্রোগ্রাম শেষ করে বললে ভুল হবে, কারণ এখনও অনেক কিছুই বাকি ছিল। তবে মোটামুটি শেষের দিকেই বলা চলে। আগে কিছু খেতে হবে, পেটে ভীষণ খিদে। সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। খাবার অর্ডার দিয়ে নিজেদের মধ্যে গল্প করছে। মোনা আর চোখে শান্তকে দেখছে। সে এবার ইনায়াকে ইশারা করে দেখাচ্ছে শান্তর কাণ্ড। শান্ত গালে হাত দিয়ে একদিনে নিমরার দিকে তাকিয়ে আছে। ইনায়া জিনিসটার সুবিধার মনে হলো না। শান্তর মাথায় একটা গাঁটটা মেরে জিজ্ঞেস করলো, কি দেখছিস? শান্ত হুড়মুড়িয়ে উঠে সোজা হয়ে বসে। এবার কই কিছু না তো। মোনা ঠোঁট চেপে হাসছে। ইনায়া চোখ বড় বড় করে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত এবার মাথা নামিয়ে নিল। মনে মনে মোনাকে বকলো কিছুক্ষণ, সাথে একটা গুতা মেরে বুঝলো কি দরকার ছিল এনাকে বলার। মোনা যেন হেসে গুল পাচ্ছে না। তারপর প্রসঙ্গের রাতে মোনা নিজেই আবার কথা শুরু করলো, তা ছোট আপু আবার আসবে তো ঢাকায়? আমরা কিন্তু তোমাকে খুব মিস করব। নিমরা মন খারাপ করে বলে, আমিও তোমাদের খুব মিস করব, তবে আবার আসবো কিনা তা বলতে পারছি না। শান্ত যেন এবার অশান্ত হয়ে উঠল। কেন কেন আসতে পারবে না কেন? ইনা দাঁত চেপে বলে, তোর কি খুব বেশি আগ্রহ দেখাচ্ছিস মনে হচ্ছে? এমন করছিস কেন তুই? মানবতার খাতিরে একটু জিজ্ঞেস করলাম আর কি। ইনা হালকা হেসে বলে, আসছে আমার মানবতার ফেরিওয়ালা। তাদের খাবার চলে আসে সামনে। সবাই খাওয়া শুরু করে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর মনে সাহস জুগে শান্ত আবার নিমরাকে উদ্দেশ্য করে বলে, ইনস্টাতে একটা ফলো দিও তো। কথা শেষ করতে পারলো না। ইনা শুরু চোখে তাকিয়ে আছে। আরে না না, আমার জন্য না, গানের জন্য। মাঝে মাঝে একটু একটু গান শোনাবো, এই আর কি। কথা শেষ করে দাঁত বের করে হাসার চেষ্টা করলো। ইনা সামান্য কঠোর স্বরে বলল, তোর ওকে গান শোনাতে হবে না। ওর গান শুনতে মন চাইলে ইউটিউব, স্পটিফাই আর এমন আরো অনেক গান শোনার সোর্স আছে। তাছাড়া বাসায় ওর ভাই তো আছেই, সেই শুনিয়ে দেবে। শান্ত মুখ শুকনো করে আবার খাওয়ায় মনোযোগ দিল। মনে মনে বলল, এই জল্লাদ আমার প্রেমটা হতেই দেবে না। তবে ব্যাপার না, আমিও হাল ছাড়বো না। খাওয়া শেষে ইনায়া রায়ানকে কল করলে রায়ান এসে তাদের নিয়ে যায়। ভাঙা হৃদয় নিয়ে শান্ত নিজের বাসায় চলে যায়। যাওয়ার আগে অবশ্য কয়েকবার ইনিয়ে বিনিয়ে নিমরার সাথে কথা বলতে চেয়েছে, তবে ইনায়ার জন্য পারেনি। আজিজ সাহেব দুপুরেই অফিস থেকে ফিরে এলেন। বিকেল 5টার দিকে রায়ানদের চট্টগ্রাম ফিরে যাওয়ার কথা। অনেক জোরাজুরির পরেও কানিজ বেগম আর থাকতে চাইলেন না। রায়ান তৈরি হয়ে গাড়ির সামনে অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর কানিজ বেগম আর নিমরা বের হয়ে সাথে সাজেদা বেগম।
আজিজ সাহেবও বেরিয়ে আসছেন তাদের বিদায় দিতে। রায়ান তখনও উৎসুক হয়ে দরজার দিকে তাকিয়ে আছে। ইনায়া আসছে না কেন? মনে মনে ভাবছে যাওয়ার সময় কি শেষ দেখা পাবে না। রায়ান কানিজ বেগম আর নিমরার দিকে ব্যাগ নিয়ে গাড়িতে রাখলো, সাথে আরও অনেক কিছু নিয়েছিল কানিজ বেগম। একটু পর ইনায়া বেরিয়ে আসে, সেদিকে তাকিয়ে রায়ান একটু অবাক হয়। ইনায়া তৈরি হয়ে হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে। রায়ান কিছু বুঝতে না পেরে কানিজ বেগমের দিকে তাকায়। তিনি হালকা হেসে ছেলেকে আশ্বস্ত করেন। ইনায়াও যাচ্ছে তাদের সাথে। রায়ান ইনায়ার জন্য গাড়ির সামনে সিটের দরজা খুলে দেয়। ইনায়া ব্যাগটা রায়ানের হাতে ধরিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে। তারপর তারা সাজেদা বেগম আর আজিজ সাহেবকে বিদায় দিয়ে বেরিয়ে পড়ে। তাদের স্বামী স্ত্রী দুজনের চেহারা দুশ্চিন্তার ছাপ। মেয়েকে এত দূর দিতে মন সায় দিচ্ছে না। যাওয়ার আগে ইনায়াকে জড়িয়ে ধরে কেঁদেছে একটু, সাথে কত সাবধানতার বাণী। ইনায়া সেসব মেনে চললেই হয়। এদিকে রাত 8টায় রায়ানের গাড়ি সাবিনা মঞ্জিলে এসে পৌঁছায়। সদর দরজায় টোকা পড়তে মর্জিনা বেগম এসে দরজা খুলে দেন, যেন তাদের ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। মর্জিনা বেগম খুবই শান্ত, চিন্তাশীল ঘরোয়া নারী। বড় যাকে ভীষণ ভালোবাসে। বলতে গেলে কানিজ বেগমের এই বাড়িতে পছন্দের মানুষের মধ্যে মর্জিনা বেগমও একজন। নিজের ছোট বোনের মতোই দেখেন। নাজমা বেগমের সাথে খারাপ সম্পর্ক না থাকলেও কিছু বিষয় নিয়ে সামান্য মৌলমালিন্য রয়েছে। ড্রয়িং রুমে নেহা আর মাহি দেশে বসে টিভি দেখছিল। রায়ানরা ফিরেছে দেখে টিভি বন্ধ করে উঠে দাঁড়ায়। ইনায়াকে দেখে নেহার উৎসুক চেহারাটা শুকিয়ে যায়। মাহি দৌড়ে গিয়ে রায়ানকে জড়িয়ে ধরে। রায়ান মাহিদের মাথায় হাত বুলিয়ে দেয়। নিমরা ঘরে ঢুকে সোজা সোফায় হেলান দিয়ে ধপ করে বসে পড়ে। ভাব এমন যেন অনেক ক্লান্ত সে। দারোয়ান চাচা এসে ব্যাগগুলো এনে রাখে। রায়ান সেগুলোর উপরে নিয়ে যেতে ইশারা করে। রায়ান উপরে যেতে লাগলে পেছন থেকে সাবিনা বেগম ডেকে ওঠে, দাদু ভাই এসেই উপরে চলে যাচ্ছ? রায়ান ক্লান্ত ভঙ্গিতে বলে, প্রায় 4 ঘন্টার পথ ড্রাইভিং করে এসেছি দাদি, অনেক ক্লান্ত লাগছে। পরে এসে তোমাদের সাথে কথা বলছে। সাবিনা বেগম দীর্ঘশ্বাস ফেলে এসে সোফায় বসেন। এই ছেলের কাছ থেকে এর বেশ কিছু আশা করা যায় না। ইনায়াকে দেখে কানিজ বেগমকে জিজ্ঞেস করেন, এইটা কারে নিয়ে আইছো বড় বউ? আজিজ ভাইয়ের মেয়ে আম্মা, না। সাবিনা বেগম ইনায়াকে উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে দেখে বলে, ও আচ্ছা, অনেক বড় হইয়া গেছো দেখতাছি। সেই কবে ছোট্ট দেখছিলাম। ইনা ব্রু কুচকে মনে মনে বলে, সেই 5 বছর আগে দেখেছিল মনে হয়। উনি কি চাচ্ছে আমি আর বড় না হই? এটা কেমন কথা? ওনার যে দাঁত পড়ে গেছে, কই আমি তো বলিনি দাদু আপনি তো অনেক বুড়ি হয়ে গেছেন। আগেরবার তো দাঁত ছিল, এখন তো তাও নেই। কিন্তু মুখে কিছু বলল না। সাবিনা বেগমের দিকে হাসি মুখে তাকিয়ে রইল, যেন ইনায়া যা বলছেন তাই ঠিক। ইনায়াকে নিয়ে কথা হচ্ছে দেখে রায়ানও আর উপরে গেল না। ইনার পাশে এসে দাঁড়িয়েছে। সাবিনা বেগম ইনায়াকে নিজের পাশে জায়গা দেখিয়ে বলে, দাঁড়িয়ে আসো কেন? আসো এখানে বসো। ইনায়া গিয়ে দাদির পাশে বসে। ইনায়াকে ইতস্তত বোধ করতে দেখে কানিজ বেগমও গিয়ে ইনায়ার পাশে বসেন। মর্জিনা বেগম তাদের জন্য নাস্তা নিয়ে আসেন। কিছু খেয়ে নাও, তারপর গিয়ে রেস্ট নিও। কানিজ বেগম আশেপাশে তাকে জিজ্ঞেস করেন, বাকিরা কোথায় দেখতে পাচ্ছি না যে? আর ইয়ানার জন্য যে রুম পরিষ্কার করে রাখতে বলেছিলাম করেছিলে? জি ভাবি, আমি সকালে পরিষ্কার করে দরকারি সব জিনিসপত্র রেখে এসেছিলাম। আর নাজমা আপার নিজের ঘরেই আছে। ভাইয়ারা আর উনি এখনো ফেরেনি। কানিজ বেগম আর কথা বাড়ালেন না। সামনে রাখা শরবতটি খেয়ে উঠে দাঁড়ায়। মর্জিনা বেগমের কাছে সবার জন্য আনা উপহারগুলো বুঝিয়ে দিয়ে বলে সবাইকে দিয়ে দিতে। তারপর সাবিনা বেগমকে উদ্দেশ্য করে বলেন, আম্মা আমি ঘরে যাচ্ছি, ফ্রেশ হওয়াটা জরুরি। সাবিনা বেগম মাথা নেড়ে সম্মতি জানায়। কানিজ বেগম ওপরে ইনায়াকে নিয়ে যাচ্ছিল। তখনই নেহা বলে ওঠে, তুমি উপরে কোথায় যাচ্ছ? গেস্ট রুম তো নিচে। কথা শেষ করার আগে দেখে সবাই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে, তাই আর কিছু না বলে চুপ হয়ে যায়। রায়ান চোয়াল শক্ত করে বলে, ও যদি গেস্ট হয়েও থাকে সেটা আমাদের গেস্ট, সুতরাং নিশ্চয়ই আমাদের পোর্শনে মানে উপরে থাকবে। তোমাদের হাতে মাথা ব্যথা কেন শুনি? নেহা মুখ শুকনো করে দাঁড়িয়ে থাকে, কিছু বলে আর বেজ্জত হতে দেয় না। মনে মনে ইনায়াকে হাজার খানেক গালি দিচ্ছে। এই মেয়ে কেমন আসতে না আসতে তাকে কথা শুনতে হচ্ছে। পাশ থেকে সাবিনা বেগম বলেন, আহা কি হচ্ছে দাদু ভাই, তুমি এমন বকছো কেন ওকে? খারাপ কি বলছে? তা বড় বউ, ওর জন্য আলাদা রুম ঠিক করার কি দরকার ছিল? নেহা নিমরার সাথেই তো থাকতে পারতো।
আসলে আম্মা, ও ছোট থেকে একা থাকতে, এখানে হঠাৎ এসে রুম শেয়ার করে থাকতে যদি অসুবিধা হয় তাই। তাছাড়া আমার পাশের ঘরটা ফাঁকাই ছিল, ওটাই পরিষ্কার করে রাখতে বলেছি। আর কারো কথা না শুনে রায়ান ইনার হাত ধরে সোজা উপরে চলে যায়। সবাই হতবাক হয়ে তাদের যাওয়ার পানে চেয়ে থাকে। ইনাকে নিয়ে রায়ানের এমন পজিটিভনেস চোখে লাগার মতোই। সাবিনা বেগমের মুখ দেখে বোঝা যাচ্ছে বিষয়টা ওনার খুব একটা পছন্দ হয়নি। নেহা রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে যায়। নিম্র ওভাবে বসে ঠোঁট টিপে হাসছে। দোতলার উঠার সিঁড়ি বেয়ে বাম পাশে যেতেই কানিজ বেগমের ঘর, তারপরে ঘরটা ইনায়াকে দেওয়া হয়েছে। ইনার রুমের সামনে একটা বারান্দা, তারপর রায়ানের রুম। রায়ানের রুমটা অনেক বড়। সিঁড়ির ডান দিকে 4টা ঘর আছে, যার মধ্যে একটা মাহিদ যারা থাকে, অন্যটায় মর্জিনা বেগম আর জমির সাহেব থাকেন, বাকি দুটো খালি। নিম্র ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছে বলতে আজকে যে ভিডিওগুলো বানিয়েছিল সেগুলো এডিট করছিল। শান্তর গানগুলো বারবার রিভার্স করে শুনছে, ঠোঁটে মুচকে হাসি। নিমরার হাসি চেহারা যেন নেহার সহ্য হলো না। হাত ধরে এক টানে নিমরাকে বসিয়ে দিল। সন্দেহান দৃষ্টিতে নিমরার দিকে তাকিয়ে বলে,